কলিং বেল বাজছে অনবরত। ৩-৪ পরপর ৫ বার বাজল। রাজসম বিরক্ত নিয়ে চোখ খুলল মেহতিসা। বিছানা হাতড়ে ফোনের সময় দেখল ৯টা বেজে ২৫ মিনিট। শুক্রবার রাত, তাই তো বেলা করে পড়ে পড়ে ঘুমোচ্ছিল সে। চুলগুলো হাত কপা করার শেষে মাথায় ওড়না টেনে দরজা খুলল মেহতিসা। দর্শন মিলল অনাকাঙ্ক্ষিত ব্যক্তির। সারতাজ। এভাবে তাকিয়ে আছেন কেন? সরুন, ভেতরে যেতে দিন। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল সারতাজ। পিছন ফিরে একবার তাকালেও না, আর না নিল ভেতরে প্রবেশ করার জন্য মেহতিসার অনুমতি। হন্তদন্ত হয়ে মেহতিসা কাটকারি গলায় প্রশ্ন ছুড়ল, কি আশ্চর্য! আপনি এভাবে বদমাশ ছেলেদের মতো আমার অনুমতি না নিয়ে আমার ঘরে ঠেলে ঠুলে ঢুকে পড়লেন। বাসাটা ঈগল চোখে পরখ করছিল সারতাজ। প্রশ্ন শ্রবণ মাত্রই সে মেহতিসার নিকট এগোলো, দাঁড়ালো ওর কাছাকাছি। মাথাটা ঝুঁকিয়ে জিজ্ঞেস করলো, ঠেলে ঠুলে? আমি কি আপনাকে ধাক্কা টাক্কা দিয়েছি নাকি? আপনাকে আমি স্পর্শ পর্যন্ত করিনি, এখন অপবাদ দিচ্ছেন ঠেলে ঠুলে ঢুকেছি আমি? দরজার সাথে সিটিয়ে ছিল মেহতিসা। তার অস্বস্তি হচ্ছে। বিরক্তিকর ছেলেটা তার কাছে এলে কেমন অদ্ভুত হাসফাসে জর্জরিত হয় মন হৃদয়। আবার অসভ্যের মতো ঝুঁকে আছেন দেখি, দূরে সরুন। আর আমি কি আমাকে ঠেলে ঠুলে ঢোকার কথা বলেছি নাকি? বাম হাত দিয়ে বল প্রয়োগ করে সারতাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় মেহতিসা। গুমো গুমো ফোলা চোখ, হৃদয়স্থল শীতল করা চাহনির সাথে চমৎকার অধৈর্যরা ব্যস্ত ভঙ্গিতে নাড়িয়ে কথা বলা। মেহতিসার এই কার্যক্রমগুলো নিখুঁতভাবে দেখছিল সারতাজ। দেখায় ব্যাঘাত ঘটালেও মেহতিসার ধাক্কা। সে তপ্তশ্বাস ফেলে তারপর অকপটে বলে দেয়, আপনার ঠোঁট দুটো সুন্দর মেহতিসা, অন্যরকম আকর্ষণ করার মতো সুন্দর। মেহতিসা হতভম্ব। সে টের পেল তার বক্ষস্থলের অস্বাভাবিক ওঠানামা, মৃদুমন্দ কম্পন। এই ছেলেটা অকপটে কি অদ্ভুত কথা বলে দিল। আশ্চর্য। স্থির চিত্তে ভাবনামধ্য মেহতিসার মস্তিষ্কে রাগ চাপল হঠাৎ সারতাজের বলা পরবর্তী কথাগুলো। কিন্তু আপনার এই সুন্দর ঠোঁট দুটো দিয়ে বের হয় পৃথিবীর সব থেকে চিপ টাইপ কথাবার্তা। সো স্যাড। ঠোঁট দুটোর অপমান হচ্ছে আপনার স্টুপিড টাইপ কথার জন্য। আপনার কথার মাধ্যমে স্পষ্টত বোঝা গেল আপনি নিজেকেই ঠেলে ঠুলে ঢোকার কথা বলছিলেন। শীতল নেত্রজোড়া হঠাৎ করে জ্বলে উঠল রাগের প্রকোপে। নিটল অধর জোড়া তীর তীর করে কেঁপে উঠল। মেহতিসা কণ্ঠনালী দ্বারা ভারী তিক্ত কিছু কথা উগলে দিবে তৎক্ষণাৎ সারতাজ তাড়া দিয়ে বলল, তো যা বলতে এসেছিলাম, আপনাকে কালকের মধ্যে চট্টগ্রাম উপস্থিত থাকতে হবে। কোর্টে যেতে হবে অনিকের বিরুদ্ধে সাক্ষী দিতে। ভাইয়া ফোন করেছিল আমাকে কালই। আমার ফোন নষ্ট হয়ে যাওয়াতে আপনার বাসায় আসতে হলো। আজ রাতেই চট্টগ্রাম রওনা দিতে হবে, বুঝেছেন? আমি মামার থেকে আপনার জন্য ছুটি চেয়ে নিব। তিক্ত কঠিন কথাগুলো অবিন্যস্ত হয়ে অনিলে অদৃশ্য হয়ে গেল। অন্তঃকরণে উদয় হলো নতুন চিন্তা। কয়েক প্রহর ভেবে মেহতিসা বলল, কালই যেতে হবে? হ্যাঁ, কেন? কোনো সমস্যা? মেজাকে নিয়ে যেতে পারবো না। ওকে কোথায় রাখবো? কাল থেকে তো ওর বার্ষিক পরীক্ষা শুরু হবে। মেহেজাকে আমাদের বাসায় না হয় রেখে যাব। সাবিনা খালা ওকে স্কুলে দিয়ে আসবে। ঠিক আছে। সারতাজ আশপাশ তাকালো। মেহজাকে খুঁজছে সে। ছোট্ট একটা বাসা, দুটো রুম বোধ হয়। সারতাজ এখন যে রুমে দাঁড়িয়েছে সে রুমটা বিরান, কিছুই নেই। তবে এক কোণে দুটো চেয়ার ছাড়া অপর ঘরে কি আছে তা দেখা যাচ্ছে না। সারতাজকে এদিক সেদিক তাকাতে দেখে মেহতিসা জিজ্ঞেস করলো, কি খুঁজছেন? মেহেজা কোথায়? পড়ছে পাশের রুমে। যান। সারতাজ পাশের রুমটাই গেল। সেদিকে আর এগোলো না মেহদিসা। চলে গেল রান্নাঘরে। কিয়ৎ সময় চেয়ে রইল শূন্যে। তার মনে উথাল পাথাল ঢেউ বইছে। চট্টগ্রাম তার অপছন্দের শহর। বাবা মার সাথে নিজের সুন্দর জীবনটা তো ওখানেই হারিয়েছে সে। সেখানে যাওয়ার কথা উঠলে মন কেমন করে উঠে তার। ট্রেতে কিছু খাবার নিয়ে মেহতিসা শয়নকক্ষে এসে দেখল সারতাজ বেশ মনোযোগ সহকারে মেহজাকে কিছু বোঝাচ্ছে, সম্ভবত অঙ্ক। বিছানার ওপর ট্রে রাখতেই মেহজা তাকে উদ্দেশ্য করে বলল, আপা, ভাইয়া না অনেক সুন্দর করে পড়ায়। এই অঙ্কটা তুমি বুঝিয়ে দেওয়ার পরেও বুঝতে পারছিলাম না, এখন বুঝে গিয়েছি। থমথমে গুমট হলো মেহতিসার মুখশ্রী।
ভার ভার গলায় সে শুধালো। তার মানে আমি আপনাকে ভালোভাবে পড়াতে পারি না, এটাই বোঝাতে চাচ্ছেন? মেহজা থতমত খেলো। তার আপার মুখশ্রীর রূপরেখা হঠাৎ বদলে যেতে দেখে হতবিহ্বল হলো। সে কণ্ঠের খাত নামিয়ে মিনমিন করে বলল, না বা, এটা তো বলিনি, তুমি ভুল বুঝছো। কপালে সরু বলি রেখা সৃষ্টি করে সারতাজ অদ্ভুত নজরে দেখছিল মেহদিসাকে। এ পর্যায়ে সে মৌনতা ভাঙল। আপনি সবটা সময় কথার উল্টো মানে বের করেন কেন বলুন তো? এটাও কি আপনার জন্মগত রোগ নাকি? ভেরি স্যাড। কত সব অদ্ভুত রোগ নিয়ে আপনি পৃথিবীতে এসেছেন মানুষকে জ্বালাতে। আপনি কিন্তু আমাকে অপমান করছেন, চাপা গলায় বলল মেহদিসা। সারতাজ হতাশ হলো ভীষণ। দুদিকে মাথা নাড়িয়ে নিজের হতাশা ব্যক্ত করল সে। স্যাড, ভেরি স্যাড। নর্মাল কথা আপনি কোথায় টেনে নিয়ে যাচ্ছেন তা দেখে অবাক হচ্ছি। আমি অবশ্যই আপনাকে অপমান করছি না, আমি তো জাস্ট যুক্তিসই কথা বলছিলাম। মেহদিসা কথা বাড়ল না আর। সে বিছানায় গুটিয়ে রাখা কাঁথা ভাঁজ করতে আরম্ভ করলো। মুখশ্রী তার পাংশুটে বর্ণে। দেখে মনে হবে যেন কেউ এই মাত্র তাকে আচ্ছা মতন একচোট বকে দিয়েছে। থেমে থেমে তপ্ত শ্বাস ফেলল মেহদিসা। সারতাজের সাথে কথা বলতে গেলে শুধু ঝগড়া আর তর্কই বেঁধে যায় দুজনে। কি যন্ত্রণা! মেহজাকে অঙ্ক বোঝানোর পাশাপাশি সারতাজ অবাধ্য ছটফটে দৃষ্টিপাত বারে বারে গিয়ে আটকে যাচ্ছিল মুখ ভার করে রাখা মেহদিসার ওপর। সেই সূক্ষ্ম নজরে দেখছিল মেয়েটাকে, দেখছিল তার প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কার্যকর্ম। মেয়েটার অধজোড়ায় গিয়ে শেষে তার নজর স্থির হলো। বেখেয়াল আনমনা সারতাজ বিড়বিড়িয়ে বলে উঠল, আপনার ঠোঁট দুটো ভীষণ বেহায়া মেহদিসা। মনে মনে তাকে এত বকা দিলাম, তবু সে তার প্রতি আমার দৃষ্টি আটকাচ্ছে। মানুষের অঙ্গ প্রত্যঙ্গের বিচার করার যদি কোনো আদালত থাকতো, তবে আমি সেই আদালতে আপনার ঠোঁটের নামে আমি মামলা করতাম, আমায় বিরক্ত বেখেয়ালি করে দেওয়ার অপরাধে। বটতলায় একাকী বসে প্রান্তিকা হাত ঘড়িতে সময় দেখল সে। ঘড়িতে 4:23। কল লিস্টে গিয়ে সাকিবকে ফোন করতে গিয়েও থেমে গেল। ফোন পাশে রেখে সামনে তাকালো। কল করবে না সে সাকিবকে। পেছাটে কি ওই ছেলেটা? তাকে ঘন্টার পর ঘন্টা এভাবে অপেক্ষা করিয়ে কি বোঝায় আসলে? যেই দিনই সাকিবের সাথে তার দেখা করার কথা, সেদিন প্রান্তিকা সঠিক সময় পৌঁছে গেলেও সাকিবের খবর হয় তারও 1-1.5 ঘন্টা বাদে। মস্তিষ্কে চড়ার হওয়ার রাগ নিয়ে যেই সে উঠতে নিবে, তৎক্ষণাৎ কালো পোশাকধারী সেই নিষ্ঠুর পাষাণ ছেলেটা তার পাশে এসে শব্দ করে বসল। বেশি লেট করে ফেলছি না? প্রান্তিকা রাগ চেপে কৃত্রিম হেসে শুধালো, বেশি না স্যার, মাত্র 1 ঘন্টা 55 মিনিট লেট করেছেন। খুবই জলদি এসে পড়লেন যে স্যার। আজ তো আপনার না এলেও হতো, আর একটু পর আসতেন। সাকিব টিস্যু দিয়ে ঘাম মুছতে মুছতে এর আগে কাঁপতে থাকা প্রান্তিকাকে দেখল। দেখতে দেখতেই মৃদু হাসল সে। প্রান্তিকার হঠাৎ কী যায় হলো, নিষ্ঠুর ছেলেটা হাসি দেখে তার রাগ নিভে গেল। মন নরম হলো, দৃষ্টি স্বাভাবিক হলো। সে একটু চেপে বসলো সাকিবের সাথে। সাকিবের পকেট হাতড়ে রুমাল বের করে পাষাণ ছেলেটার মুখশ্রী মুছে দিল যত্ন করে। বলল, এত ঘেমে আছো কেন? কুকুর তাড়া করেছিল নাকি? কুকুর না সোনা, সময় তারা করছিল। ডান হাতটা দিয়ে প্রান্তিকার কোমর চেপে তাকে কাছে টানল সাকিব। নরম তুলতুলে হাতটা নিজের রুক্ষ হাতের মাঝে আগলে নিয়ে খড়খড়ি ঠোঁট দিয়ে চুমু খেলো। তৎক্ষণাৎ ছিটকে হাত সরালো প্রান্তিকা। তেতে উঠে বলল, একদম তোমার ওই সিগারেট খাওয়া পোড়া ঠোঁট দিয়ে আমায় চুমু খাবে না সাকিব। শেভ করা দাড়িবিহীন গালে হাত বুলিয়ে নাক উঁচু হাসিটা হাসল সাকিব। প্রান্তিকাকে একদম চেপে ধরল নিজের সাথে। কানের কাছে ফিসফিসিয়ে বলল, 100 বার চুমু খাবো তোমায় আমি। তোমাকে চুমু খাওয়া আমার স্বামীগত অধিকার। চুমু খেতে বারণ করেছি, বলেছি ওই পোড়া ঠোঁট দিয়ে খাবে না। সিগারেটটা ছাড়া যায় না সাকিব। তোমার কি নিজের জীবনের একটুও মায়া নেই? নেই তো। প্রান্তিকার চুলে নাক ডুবিয়ে সাকিব মেহ দৃষ্টিতে গলায় জবাব দিল। বিরক্ত হলো প্রান্তিকা। ঠেলে দূরে সরালো তাকে। আশেপাশে তাকে ওই না মাথায় দিল তেমন মানুষ নেই আজ। জনমানবহীন পার্ক। আমাদের বিয়ে কবে হবে?
বিয়ে তো করলামই কাজী অফিসে, আবার কি? ব্রু নাচিয়ে জিজ্ঞেস করলো সাকিব। ফ্যামিলিকে জানাবে না নাকি? আমরা কি আর এভাবেই সংসার করতে পারবো? দুই পরিবারের একটা মত লাগবে না? শুনে তাকে তপ্ত শ্বাস ফেললো সাকিব। তারপর কেমন মলিনতা যুক্ত হলো তার কণ্ঠস্বরে। আমার ছোট খালামণি কোথায়? প্রান্তিকা বলছিলাম না? এই অবস্থায় আম্মুকে আমি নির্বোধের মতো নিশ্চয়ই আমার বিয়ের কথা ফ্যামিলিতে বলতে পারবো না। আম্মুর অবস্থা ভালো না। তাছাড়া আমার কাজিন সাতরাজের কথা বলছিলাম, মনে আছে? প্রান্তিকা ভাবুক গলায় প্রত্যুত্তরে করল। ওই যে বাংলাদেশের ফেমাস ফটোগ্রাফারদের মধ্যে একজন, সারতাজ শাহরিয়ার। হ্যাঁ। তুমি বলেছিলে আমাকে ওনার সাথে দেখা করাবে সাকিব। আমি কতটা ডেসপারেট তার সাথে দেখা করার জন্য। করাব। ওর মন মানসিকতা এখন ভালো নেই, একটু ইজি হোক, দেখা করব। আচ্ছা যাই হোক, তাহলে এখন বিয়ের কথা বলার দরকার নেই। কিছুদিন সময় নাও, আন্টি একটু নর্মাল হোক। দুজন কিছুক্ষণ চুপ রইল। সায়ান্ন নামতে আর মাত্র কিয়ৎক্ষণ। শেষ বিকালে ম্লান রোদে দুজন একে অপরের পানে সম্মোহীন চোখে তাকিয়ে রইল। তারপর আচানক সাকিব তার আর প্রান্তিকের মাঝে থাকা নিষ্ঠুর দূরত্বটাকে কিছুটা ঘুচিয়ে দিল। নিম্ন স্বরে মিহি গলায় শুধালো। তোমার ঠোঁট দুটোতে আজ চুমু খেলাম না প্রান্তিকা? আশেপাশে অনেক মানুষ জড়ো হয়েছে, পরে তোমার ঠোঁটে চুমু খেলে দেখা যাবে তারা চুমু খাওয়ার দৃশ্যের ছবি তুলে ফেসবুকে ছেড়ে বলছে, দেখুন দেশের প্রতিরক্ষা বাহিনীকে দেখুন কিভাবে পাবলিক প্লেসে এক অসহায় অবলা মেয়েকে চুমু খাচ্ছে। কিন্তু আমরা পাবলিক প্লেসে চুমু খেতে নিলেই তারা আমাদের ধরে ব্যাকসাইড লাল করতে ব্যস্ত হয়ে যায়। বুঝেছ কি ভয়ঙ্কর ব্যাপার না? পরে আমার চাকরি নিয়ে টানাটানি লাগবে। আমি বেকার হয়ে গেলে তো তোমার বাপ এই জন্মে আমাকে তোমার সাথে বিয়ে দিবেন না। যেই মির্জাফর বাপ তোমার। প্রান্তিকা মনে মনে হ্যাকচোট হাসল। কপট রাগ দেখিয়ে বলল, খবরদার সাকিব, আমার বাবাকে কিছু বলেছো তো আমি তোমায় বিয়েই করব না। আর তোমার চুমু খাওয়ার জন্য মরে যাচ্ছে মনে হয় এভাবে বলছো? হ্যাঁ। শরীফের মৃত্যুতে দেশে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছিল কয়েকদিন। একজন এমপি কিভাবে এমন জঘন্যতম অপরাধ করতে পারে, সরকারের রূপ গুরুত্বপূর্ণ পদে থেকে তা নিয়ে বেশ তোলপাড় চলছে দেশে। জিও এবং শরীফের করা কর্মকাণ্ড পুরো দেশের সামনে উঠে এসেছে। সবার সামনে এই তথ্য আনতে সাহায্য করেছে সারতাজ। সাকিব সাথে সাংবাদিকরা আসুক চিনুক সকলে শরীফের ভালো মানুষ রূপী চেহারার আড়ালে নিকৃষ্ট রূপটা। শরীফের দেশের সকল মানুষ প্রতিবাদী হয়ে উঠেছিল, প্রতিটি জেলা থেকে শুরু করে মফস্বলে। সারতাজকেও ভালোই দৌড়াদৌড়ির ওপর থাকতে হয়েছে কদিন, তবে তো বেশি কদিন দীর্ঘস্থায়ী হয়নি। চূড়ান্ত শুনানি হয়েছিল দ্রুতই। শরীফের সাথে জড়িত অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের আটক করে তাদেরও আইনি আওতায় আনা হয়েছে। ছোটাছুটি থেকে মুক্তি মিলেছে সারতাজে, তবে অনিকের বিষয়টা তারাও সাক্ষ্য প্রয়োজন। তাই পুনরায় এই আইনের দোরগোড়ায় তার উপস্থিতি। সাবিনার সাথে কথা বলে মাত্রই ফোন কেটে ব্যাগে পড়ল মেহতিসা। এগুলো সম্মুখে সারতাজ বিরান পার্কটায় একাকী বসে বেঞ্চিতে হেলান দিয়ে। কেন যেন মেহতিসার সারতাজের নিকট যেতে ইচ্ছে হলো না। লোকটার কাছে গেলেই শুধু তর্ক লাগে দুজনের অযথায়। সারতাজ এমনই সব উটকো কথা বলে তাকে রাগিয়ে দেয় যে কথা না বলে থাকাই যায় না। আপনি এখানে দাঁড়িয়ে যে? মেহতিসা পেছন ফিরে হকচকালো। লহমায় ওই লোক ওখান থেকে এতটা দূরে এত দ্রুত কি করে এসে পড়ল? আশ্চর্য। কথা বলছেন না কেন মেয়ে? আমি আরও ওয়েট করছিলাম ওখানে বসে বসে আপনার জন্য। কিয়ত অধৈর্য শোনালো সারতাজের গলা। মেহতিসা বলে উঠল, অদ্ভুত প্রশ্ন, কোর্টে যেতে হবে না নাকি? রিনা বললেন 10:30টায়, মাত্র তো 9টা বাজলো। কোর্ট দূরে, আমাদের এখনই রওনা দিতে হবে, নয়তো পৌঁছাতে সময় লাগবে। জলদি ঠিকানা মনে করলো মেহতিসা। পরক্ষণেই নিজের কপাল চাপড়ালো সারতাজের অগোচরে। সে এতটা বেখেয়ালি কবে হলো? এখানে তার জন্ম, পুরো চট্টগ্রাম তার চষে বেড়ানো, অথচ সেই ঠিকানা স্থান ভুলে বসলো মাত্র কয়েকদিনের মধ্যে। অদ্ভুত। স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবেন? আমি কি জজকে এখানে বিচার করতে ডাকবো মেয়ে? ডাকবো?
প্রত্যুত্তর না করে হাতে ধরল মেহদিসা। বুক চিরে বেরিয়ে এলো তার তপ্ত শ্বাস। সবটার সময় ছেলেটার তেরা কথা। গাড়ি নিয়ে সাকিব নিজেই উপস্থিত হলো মিনিট 5 বাদে। সাকিব এগিয়ে এলো তাদের কাছে, মিষ্টি হেসে মেহদিসাকে প্রশ্ন করল, ভালো আছো আপু? জি ভাইয়া, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি। সাকিব উত্তর দিয়ে সারতাজের পানে তাকালো। সে দেখলো ভ্রুকুটি কুঁচকে তার দিকে তাকিয়ে সারতাজ। তার কাছে গিয়ে হাত টেনে সাকিব হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, এভাবে তাকিয়ে আছিস কেন সেন্টি? সারতাজ একটু অদ্ভুত গলায় শুধালো, এতটা ঢং করে রংচং মেখে তো তুমি আমাকে কোনোদিন জিজ্ঞেস করলে না কেমন আছি। সাকিব শব্দযোগে হাসলো। সারতাজের পিঠে তার শক্ত হাতে চাপড় পড়ল। তোকে আর কি জিজ্ঞেস করব? তুই তো সেন্টি, তাই সব সময় সেন্টির মতোই মুখ বানিয়ে রাখিস। তোকে আলাদা করে কেন জিজ্ঞেস করব কেমন আছিস? বিষয়টা ফর্মালিটি মেনটেন টাইপ হয়ে গেল না? ফর্মালিটি মেনটেন মানতে পারবা না তুমি? মৌন রইল সারতাজ। সাকিব নানান কথা বলছিল। সাকিবের কথা আপছা আপছা কর্ণকুহরে প্রবেশ করিয়ে ঘন ঘন পিছন ফিরে তাকাচ্ছে সারতাজ। মেহদিসা তাদের পেছনে। বেশ আস্তে ধীরে হাঁটছে মেয়েটা। ললাটে চামড়ায় সারি সারি ভাঁজ সৃষ্টি করে সারতাজ। মেহদিসা এত ধীরে হাঁটছে কেন? আবারও ব্যথা পেয়ে বসলো কি? মেয়েটা তো নিজের প্রতি বিন্দুমাত্র খেয়াল নেই। এত পিছনে ঘুরে কাকে দেখছিস? মেহদিসাকে। সাকিব এ পর্যায়ে যার পরা নেই অবাক হলো, বলল, মেহতিসাকে? কেন? কতটা আস্তে হাঁটছে, আবারও আজকে ব্যথা পেয়েছে কিনা কে জানে। ওনার নিজের প্রতি বিন্দুমাত্র খেয়াল নেই। সাকিব বিস্মিত, নেত্রযুগল বড়সড় হলো তার। তাতে তোর কি? ইদানিং খেয়াল করছি তুই মেয়েটার ব্যাপারে একটু বেশি কনসার্স। কাহিনী কিন্তু ভালো ঠেকছে না। সাকিবের এই কথার পরিপ্রেক্ষিতে সারতাজ কেবল নির্লিপ্ত রইল, টু শব্দ অব্দি করল না। আদালতে কার্যক্রম শেষ হলো বেলা 12টার দিকে। পরবর্তী শুনানির তারিখ ধার্য হয়েছে সামনের মাসের 28 তারিখ। কিছু বিষয় অস্পষ্ট ছিল বিধায় বিচারক সে বিষয়ে র্যাবকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। মেহতিসাকে একটু হতাশ দেখালো। তা লক্ষ্য করে সাকিব সাহস দিল তাকে। বি স্ট্রং মেহেতিসা, হতাশ হওয়ার কিছু নেই। বাংলাদেশে আপনি কি আর এত সহজে মামলায় রায় পেয়ে যাবেন? ভরসা রাখুন, সকল প্রমাণ আছে আমাদের কাছে। কেসে আমরাই জিতব। পরবর্তী শুনানির পর আশা করছি আর আপনাকে কোর্টে আসতে হবে না। ওইটাই হবে শেষ শুনানি। মেহতিসা মাথা নাড়ল। সারতাজ এসে দাঁড়িয়েছে মাত্রই। কিছুটা অস্বস্তি নিয়ে মেহতিসা বলল, ভাইয়া একটা হেল্পের দরকার ছিল। সাকিব মেহতিসার প্রতি পূর্ণ দৃষ্টিতে তাকালো, অভয় দিয়ে বলল, বলো আপু, নির্দ্বিধায় বলো। যদি সম্ভব হয় তো হেল্প করার চেষ্টা করব। অনিকের সাথে আমার তালাকটা মুখে হয়েছিল। আমি ওকে 3 তালাক মুখে বলেছিলাম, কিন্তু এখন চাচ্ছি ডিভোর্সটা যদি অফিসিয়ালি হয়ে যেত তাহলে ভালো হতো। একটু যদি হেল্প করতেন এই বিষয়ে। আমি দেখছি ব্যাপারটা, চিন্তা করো না, সব কিছু বন্দোবস্ত হয়ে যাবে। অনিককে সেই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছিল জেলে। মেহতিসা তাকালো একবার, দেখলো বিধ্বস্ত অনিককে। চোখে নিচে কালসিটে ভাব, শরীর ভেঙে গিয়েছে। সুদর্শন ভাবটা আর নেই ওর মাঝে। দূর থেকে অনেক চোখ দিয়ে শাসাচ্ছিল তাকে। মেহতিসা তার ছিলের হাসি দিল। জেলিকে শত মার খেয়েও অসভ্যটা শিক্ষা হয়নি। জনসম্মুখে কেমন চোখ রাঙাচ্ছে সারতাজ অনিকের আচরণ দেখে ঠোঁট বাঁকালো, বলল, মারটার দাও না ভাই, এত সাহস পাই কি করে? সবার সামনে কিভাবে তাকাচ্ছে, উল্টাপাল্টা কথা বলছে। হুমকি দিচ্ছিল অনেক মেহতিসা আর সারতাজকে। সাকিব কঠোর চোখে তাকালো, দ্রুত ওকে নিয়ে যেতে নির্দেশ দিল। তারপর ভারী বিরক্তি নিয়ে শুধালো, গন্ডারের চামড়া, মারলে আর্তনাদ অবধি করে না, হাসতে থাকে। একে আজ কড়া ডোজ দিতে হবে। সারতাজ হাই তুলল, পারলে ভিডিও সেন্ড করে দিও, পপকর্ন খেতে খেতে লাইভ থ্রিল মুভি দেখব। সাকিব হাসল, সাথে চোখ দিল মেহতিসা। পাথরের মতন মূর্তিরূপে থাকা তার অধরে বহুদিন পর হাসি রেখা যুক্ত হলো। সারতাজ হঠাৎ তাড়া দিয়ে বলে উঠল, অনেক দিন খালামণির সাথে দেখা হয় না, রাতে তো চলে যাব। এখন চলো তোমার বাসায় যাই। তুমি এখন ফ্রি না ভাইয়া? ফ্রি আছি, চল যাই। আম্মু বারবার বলছে তোকে সঙ্গে করে বাসায় ফিরতে। তিনজন গাড়িতে চলল। মেহতিসার কিয়ত অস্বস্তি হচ্ছে। সারতাজের খালামণির বাসায় সে গিয়ে কি করবেন?
কথাটা সারতাজকে বলেছেও, কাজ হয়নি। এদিকে মাত্র বাজে বেলা 12টা, রাতের ট্রেনে ফিরবে ঢাকা। এতক্ষণ থাকবেই বা কোথায়? তার কোনো আত্মীয় স্বজন নেই, হোটেলে থাকার মতো টাকাও নেই। এদিকে হুট করে সারতাজের খালার বাসায় যেতেও অস্বস্তি হচ্ছে। কি মুশকিল। সাকিবের বাসায় পৌঁছতে বেশি সময় লাগলো না, মাত্র 20 মিনিটের ব্যবধানে পৌঁছে গেল কাঙ্ক্ষিত গন্তব্যে। সাকিব, মেয়েটা কে? তুই আমাকে না জানিয়ে বিয়ে করে এনেছিস? ঝাঁঝালো নারী কণ্ঠস্বর। তারা পেছনে তাকালো। সাকিবের মা দাঁড়িয়ে, তার দৃষ্টিতে যেন আগুন ঝরছে। হতবম্ব মেহতিসা বাকি দুজনের দিকে তাকালো। সাকিব সারতাজকে একটু অন্যরকম দেখাচ্ছে। তারা একে অপরের দিকে তাকিয়ে ইশারা করলো। অতঃপর সারতাজ মেহতিসার নিকটে সে চটজলদি শুধালো, মেহেতিশা চলুন আমরা বাহিরে যাই। নির্লিপ্ত থেকে মেহতিসা তাই করল। বাহিরে এলো দুজন। পরবর্তী মেহতিসার প্রশ্ন করার পূর্বে সারতাজ নিজেই তার কাঙ্ক্ষিত বার্তা প্রেস করল। বড় খালামণির একটু মানসিক সমস্যা আছে মেহেতিশা। সাকিব ভাইয়ার বাবা মারা যাওয়ার পরই তার এই হাল। আঙ্কেলের মৃত্যুটা তিনি মেনে নিতে পারেননি, তার উপর আম্মুর অবস্থা। খালার মানসিক অবস্থা উন্নতির থেকে অবনতি হয়েছে। তিনি বেশ সন্দেহপ্রবণ, ভুলমনা আর রকচটা হয়ে গেছেন। মেহতিসা কিয়ৎক্ষণ চুপ রইল, প্রশ্ন করল, ডাক্তার দেখাননি? দেখিয়েছি, চিকিৎসা চলছে। ডাক্তার সাজেস্ট করেছিল রিহ্যাবে পাঠাতে, কিন্তু ভাইয়া রাজি না। ভেতর থেকে চেঁচামেচির শব্দ আসছে। মেহতিসা একবার সেদিকে তাকিয়ে সামনে চলল। সাকিবকে কতটা প্রাণোচ্ছল দেখায় সর্বদা, অথচ ছেলেটা মনের ভিতর পুষে রেখেছে নিদারুণ যন্ত্রণা। সব মানুষের মাঝেই তবে বিষণ্ণতা লুকিয়ে থাকে। প্রকৃত সুখী কি কেউ নয়? অদূরে হাত নাড়াচ্ছে সারতাজ, বোধহয় মেহতিসাকে ডাকছে। মেহতিসা এগোলো, ভাবলো আদতে কি কেউ পূর্ণরূপে এই ত্রিভুবনের সুখী? মেহতিসা নত মস্তকে নিশ্চুপ হয়ে বসেছিল। হাসি শব্দে মাথা তুলে তাকালো। সাইলা সারতাজকে খাইয়ে দিচ্ছিল তখন। বড্ড প্রাণবন্ত, স্বাভাবিক দেখাচ্ছে তাকে। কিয়ৎ পূর্বে যেই অস্বাভাবিকতার বিচরণ তার মুখশ্রী জুড়ে ছিল তা এখন বিলীন। ভদ্রমহিলা বর্তমানে কি সুন্দর মিষ্টি গলায় কথা বলছে, হাসছে। কিন্তু কয়েক প্রহর পূর্বে তাকে দেখে মনে হচ্ছিল কোনো অদ্ভুত রণচণ্ডী ব্যক্তি, অথচ এখন কতটাই না স্বাভাবিক দেখাচ্ছে। 3 বারের মাথায় সাইলা মেহতিসাকে পুনরায় বলল, কিছুই তো খাচ্ছ না মেহতিসা, এতটুকু ভাত নিয়ে বসে আছো কেন? দেখি প্লেটটা দাও তো। বাকির সমাপ্তিতে নেই সাইলা নিজেও হাতে টেনে নিল মেহতিসার প্লেট। পুনরায় দিল 2 চামচ ভাত, সাথে সবজি ও 3 টুকরো মুরগির মাংস। মেহতিসাকে এই পর্যায়ে বড্ড অসহায় দেখালো। সাইলা তাকে এই নিয়ে 3 বার খাবার দিল। ভদ্রমহিলা ভুলমনা, মনে রাখতে পারেন না ক্ষণিকের ঘটনা। মেহতিসা পড়েছে মহাবিপদে। সে অসহায় চোখে তাকালো তার হাতে কিছুটা দূরে বসে থাকা সারতাজের পানে, আর সঙ্গে সঙ্গে দেখলো কি অসভ্য ছেলেটা ঠোঁট চেপে হাসছে। কত বড় খারাপ ভাবা যায়। তপ্ত শ্বাস ফেলল মেহতিসা। সাকিব ওপরে যাওয়ার আগে বেশ বিনস্ত্র গলায় তাকে বলে গিয়েছে, সাতরাজ হয়তো মায়ের ব্যাপারটা তোমায় খুলে বলছে মেহেতিশা। আমি একটু উপরে যাচ্ছি, মার সাথে কথা বললে তুমি একটু সাবধানে কথা বলো, কেমন? উনি মুহূর্তের বলা কথা ভুলে যান। তোমাকে ওই পিছনের ঘটনা যা তিনি ভুলে গেছেন সেটা মনে করানো যাবে না, এতে আম্মুর ব্রেনে চাপ পড়বে, তা নিয়ে সমস্যা হবে ওনার। পিছনে যা বললো তা যদি পরে ভুলে যায় সে কথাটা স্কিপ করে যেও, কেমন? সাকিবের ব্যক্ত করা অনুরোধে মেহতিসা ঘন ঘন মাথা নাড়িয়ে সায় জানিয়েছিল। ভেবেছিল এ আর তেমন কি কঠিন ব্যাপার, কিন্তু সে কি আর জানতো নাকি তার জন্য সামনে কি ধরনের বিপদ ঘাপটি মেরে বসে আছে? জানলে কখনোই সাকিবটাকে ওপরে যেতে দিত না। সাকিব সারতাজের যদিও দেখতে বলেছিল, কিন্তু ওই বেয়াদব ছেলেটা তো তাকে সাহায্য না করেই উল্টো তার পরিস্থিতি দেখে হেসে মরছে। মেহতিসা একটুখানি চেষ্টা করছিল সায়রাকে মনে করানো যে তিনি একটু আগেই মেহতিসাকে 2 বার খাবার দিয়েছেন, কিন্তু তার মনে পড়লে তো। হতাশ ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো মেহতিসা। বাদ নাড়াচাড়া করলো, কিন্তু মুখে দিল না। ভাবলো সে সাকিবের কথা, ছেলেটা তার মাকে সামলাই কি করে। খাওয়ার পর্ব শেষ হলো সাকিবের উপস্থিতির পর। মেহতিসা হাত ধুচ্ছিল বেসিনে। সাকিব সারতাজকে কড়া চোখে চেয়ে এগোলো মেহতিসার পানে। কণ্ঠেশ্বর খাদে নামিয়ে আহত স্বরে বলল, তোমাকে কষ্ট দিয়ে ফেললাম বোধহয় মেহেতিশা, তাই না? সাতরাজ এমনটা করবে বুঝতে পারিনি।
ও মাকে সামলাতে পারে, তাই ভেবেছিলাম ব্যাপারটা হ্যান্ডেল করে নেবে, কিন্তু মেহতিশা মাঝে থামলো সাকিবকে। ইটস ওকে ভাইয়া, এই ছোট্ট ব্যাপার নিয়ে আপনার এভাবে বলার দরকার নেই, আমি বুঝতে পেরেছি। এসো তোমাকে তোমার রুমে দেখিয়ে দিই, একটু রেস্ট করো, রাতেই তো তোমাদের ট্রেন। মেহতিশাকে ওর রুমে ছেড়ে সাকিব এলো তার রুমে। সারতাজ ওর রুমেই ছিল, নোটপ্যাড ঘাঁটছিল। সাকিব গিয়ে তার পিঠে থাপ্পড় দিল, বলল, এই শালা, তোকে না বললাম মাকে দেখিস, অযথা মেহেতিশাকে কষ্ট দিলি। সারতাজ আতশোয়া থেকে শটান হলো, ব্যঙ্গ করে বলল, তাতে তোমার কি কষ্ট হচ্ছে নাকি কোথাও? কাহিনী তো ভালো না ভাই। সাকিব কড়া দৃষ্টিতে তাকালো। এই সবটা সময় খালি উল্টাপাল্টা কথা বলস কেন তুই? ভালো কথা মুখ দিয়ে বের হয় না? আমার বউ আছে, বউ, বিয়ে ডান আমার। সাকিব সারতাজের পাশ থেকে সরে এলো, কাজ আছে তার। ভেজা চুলগুলো মুছে বেরিয়ে যেতে যেতে বলল, আমি বাইরে যাচ্ছি, রাতে কথা হবে, মেয়েটাকে জ্বালাস না। সারতাজ চেঁচালো। এভাবে বলছো যেন ওকে আমি 24 ঘন্টা জ্বালিয়ে মারি। সাকিব শুনেনি সারতাজের কথা, সে ততক্ষণে বাড়ি থেকে বের হয়ে গেছে। সারতাজ উঠে দাঁড়ালো, বসে বসে কি করবে ভেবে না পেয়ে চলল মেহতিশার জন্য বরাদ্দকৃত রুমটার পানে। মেয়েটাকে একটু রাগিয়ে আসা যায়, তাহলে সময়টাও কেটে যাবে। এই ফুলচোর, এই কালো গোলাপটা মাত্র ফুটেছে, ফুলটার প্রতি নজর মাত্রই পড়ছিল মেহতিশার। অমনি ছুটে এলো। এও কালো গোলাপ নামে শুনেছে, কিন্তু বাস্তবে কখনো দেখেনি, তাই তো এতটা উৎসাহ নিয়ে ছুটে আসা। তবে ফুলটা ছুঁয়ে দিতেই পেছন থেকে চেঁচালো এক পুরুষ। মেহতিশা জানে পুরুষটার সারতাজ। আপনি ফুল ছিঁড়ছিলেন কেন? একটু কঠিন শোনালো সারতাজের কণ্ঠ। পূর্ণরূপে শটান হলো মেহতিশা, তাকালো সারতাজের পানে। বিরক্ত ভাব ইতিমধ্যে তার বদনে ভেসে উঠেছে। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে ও বলে উঠল, ফুল ছিঁড়ছি তার প্রমাণ? প্রমাণ আপনার হাত নিজেই। আপনার হাত এমনভাবে ফুলটা ধরেছিল, দূর থেকে বোঝা যাচ্ছিল আপনি ফুলটা ছিঁড়ছেন। অনেক কিছু বলতে ইচ্ছে হলো মেহতিশা, তবে সে নিজেকে সংযত করে নম্র গলায় বলল, এটা আপনার দেখার ভুল, আমি শুধুমাত্র ফুলটা ছুঁয়ে দেখছিলাম। দেখার ভুল? আপনি কি ইনডাইরেক্টলি আমায় অন্ধ বললেন? অন্ধ কেন বলতে যাব? আমি তো বলেছি দেখার ভুল। মানুষের দেখতে ভুল হতেই পারে, মানুষ মাত্রই তো ভুল। হঠাৎ সারতাজ। মেয়েটা আজ এত কোমল কণ্ঠে স্বাভাবিক রূপে কথা বলছে কেন? অভাববশত তো তার এখন একটু চড়া গলায় সারতাজকে কয়েকটা কথা শুনিয়ে দেওয়া উচিত, যা সে সর্বদা করে। কিন্তু আজ মেহতিশাকে বড্ড শান্ত দেখাচ্ছে। শান্ত মানুষের সাথে কি আর তর্ক করা যায়? উহুম। বিশুদ্ধ বাতাবরণে চঞ্চল হাওয়াদের অবাধ বিচরণ। দমকা হাওয়া থেমে থেমে এসে ছুঁয়ে দিচ্ছে দৈত্যের মতো গাছগুলোকে। গাছগুলো দুলছে, যেন নৃত্য করছে তারা। শব্দ হচ্ছে শাঁসা পাখিদের, তার স্বর কিচিরমিচির মুখরিত নভমণ্ডল। পশ্চিম আকাশ রক্তিমাভ, যেন আগুন লেগেছে অম্বরে। সূর্যের দেখা নেই, সে ইতিমধ্যে বিদায় নিয়েছে ধরণী হতে। জানুয়ারির শেষ দিকে হাওয়ায় শীতটায় কমে এসেছে প্রায়। সারতাজকে সম্পূর্ণ উপেক্ষা করে মেহতিশা পাহাড়ি সৌন্দর্য দেখায় মত্ত হলো। আপনি কখনো প্রেমে পড়েছেন মেহতিশা? সারতাজ মেহতিশার কাছাকাছি এসে দাঁড়িয়েছে। অদ্ভুত প্রশ্নটা শ্রবণ মাত্রই মেহতিশা হকচকালো, আদৃষ্টে তাকালো পাশে। তার অন্তরালে মরিচ পড়া দুঃখের বাক্সটা একটু নড়বড়ে হলো। মনে পড়ল অতীত, সে অতীত যা তার উজ্জ্বল ভবিষ্যৎকে অথই তমসায় ডুবিয়ে মেরেছিল। মেহতিশা মরা গলায় আনমনে শুধালো, প্রেমে পড়িনি, তবে একজনের প্রতি ভালো লাগা ছিল। বিষাক্ত দমকা হাওয়ায় যেন ছুঁয়ে দিল সারতাজকে আলতো করে। তার মন কেমন করে উঠল। তৎপর সে ধাতস্থ করল নিজেকে। মেহতিশা কে হয় তার? কেউ না। তাহলে সে প্রেম করলে তার কি খেয়ে ছুটে না? এইসব বলে করে সারতাজ স্বাভাবিক হলো। অলিন্দে পাতা চেয়ারে আইস করে বসে বলল, আপনার মতো ঝগড়াটে মেয়ের কারো প্রতি ভালো লাগা তৈরি হতে পারে? আই কান্ট বিলিভ। ডিটেলস বলুন তো। নিজেতে নেই মেহতিশা। তার আশেপাশে দাঁড়িয়ে থাকা জড়তা, সংকোচ, দ্বিধায় দেয়াল সারতাজের সামনে ভেঙে গুড়িয়ে গেছে। মেয়েটা বেখেয়ালি কণ্ঠে বলতে লাগলো, আমার বাবা মা দুজনেই মারা যান তখন আমি সদ্য এসএসসি পাশ করেছি। তারা মারা যাওয়ার পরেই আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাই। মেহজাকে ফুপির কাছে চট্টগ্রামে রেখে আমি ঢাকায় টিউশনি করিয়ে পড়াশোনা করতাম।
এখন মাত্র ফার্স্ট ইয়ারে পড়ি। আমার এক ছেলের সাথে সাক্ষাৎ হলো। বোকাশোকা টাইপের ছেলেটা, ক্লাসে কারোর সাথে মিশতো না, ইন্ট্রোভার্ট, সাথে তোতলা টাইপের ছিল। বলে কারোর সাথে লজ্জায় মিশতে চাইতো না। ওর সাথে কিভাবে যেন আমার বন্ধুত্ব হয়ে গেল। বন্ধুত্বের একটা বছর ছুঁই ছুঁই, তখন বুঝলাম তার প্রতি আমার বন্ধুত্ব এক ধাপ এগিয়ে ভালো লাগার সৃষ্টি হয়েছে। ছেলেটা আমায় প্রপোজ করলো। প্রপোজ অ্যাকসেপ্ট করিনি, কারণ নিজের অবস্থানের জন্য। ছেলেটা তবুও ছ্যাঁচড়ার মতো আমার পেছনে পড়ে থাকতো। আমি আমাদের মাঝে তখন দূরত্ব সৃষ্টি করলাম। এভাবেই চললো বাকি দিনগুলো। ওর আমাকে প্রতিনিয়ত জ্বালানো, প্রেমের বার্তা বলা, এভাবেই কাটছিল। আমি মুখ বুঝেছিলাম শুধু পড়াশুনো শেষ হওয়ার খাতিরে। ওর প্রতি আমার মায়া হতো, কিন্তু কিছু করার ছিল না। 1 বছর পার হয়ে যাওয়ার পর এক সময় খেয়াল করলাম ও আর ভার্সিটিতে আসছে না, আমাকে জ্বালাচ্ছে না। আমি স্বস্তি পেয়েছিলাম, কিন্তু ভেতরে ভেতরে মন ছিল উচাটন। বড্ড জানতে ইচ্ছে হতো হঠাৎ কই গায়েব হলো। পরে ধরে নিয়েছিলাম হয়তো ক্লান্ত হয়ে থেমে গেছে। তবে আমার ধারণা ভুল ছিল। 21 ফেব্রুয়ারি সেদিন ভার্সিটিতে ফাংশন ছিল। প্রায় 3টা মাস পর আমি সেদিন ওকে দেখেছিলাম। কি যে খারাপ অবস্থা ছিল ছেলেটার। ও আমার সাথে একান্ত কথা বলতে চাইলো। আমি দেখা করতে যাই। নির্জন রাস্তায় দাঁড়িয়ে ও প্রথম সেদিন আমায় ছুঁয়েছিল, আমার হাত ধরে কাতর গলায় বলেছিল, তুমি আমার এক না হওয়া প্রিয় মানুষ মুহূর্তিশা। তুমি আমার না হওয়া সুখ, আমার না হওয়া বউ। তোমাকে বড্ড বউ ডাকার ইচ্ছে ছিল, তবে সৃষ্টিকর্তা বোধহয় তোমায় আমার ভাগ্যে লিখে রাখিনি। তুমি বোধহয় অন্য কারোর জন্য এই পৃথিবীতে এসেছো, আমার জন্য না। ওটাই ছিল ওর সাথে আমার শেষ কথা, শেষ দেখা। আমার হাতে আচানক চুমু খেয়ে ছুটে চলে গিয়েছিল। কদিন পর জানতে পারি মারা গেছে ও। থ্যালাসেমিয়া রোগ ছিল, মারাত্মক রূপ ধারণ করেছিল রোগটা। সারদাস নির্লিপ্ততা ভাঙল। আপনি কি ওকে ভালোবাসতেন? জানি না, কিন্তু ওকে আমি ভুলতে পারিনি, হয়তো পারবও না। অপরাধ বোধ কাজ করে আমার। আমি কি পারতাম না ওর হতে? লম্বা পা ফেলে এগোলো সারদার। মেহদিসা বরাবর দাঁড়ালো সে, বলল, না, আপনি ওর হতে পারেন না, কারণ আপনি অন্য কারো। মেহদিসা ঘোর কাটল। সেই চট জলদি ওদের মাঝে দূরত্ব সৃষ্টি করলো। সারদারকে অন্যরকম লাগছে কি? ছেলেটার দৃষ্টিও আলাদা, কেমন যেন গা কাঁপিয়ে দেয় সে দৃষ্টিপাত। মেহদিসা অবুঝ কিংবা নির্বোধ নয়, 25টা বছর পার করে এসেছে সে। এই দৃষ্টির অর্থ জানেও। ভয় হলো তার। জড়তা নিয়ে জায়গাটা ছেড়ে চলে গেল লাহমায়। তন্ময় নামটার সাথে জুড়ে আছে একটা এক বুক দীর্ঘ নিঃশ্বাস, হতাশা আর মলিনতা। নিঃসন্দেহে নামটার সাথে সম্পৃক্ত রয়েছে জীবনের সব থেকে বেদনাদায়ক মুহূর্ত। তন্ময়ের প্রতি তার ভালো লাগা আছে কি না তা নিয়ে অনিশ্চিত মেহদিসা, তবে অবিরাম মায়া আছে ছেলেটার প্রতিও। এই মায়াটা বোধহয় আজ পীড়া দেয় ভীষণ ভীষণ যন্ত্রণা। তন্ময় আলাদা ছিল, নিজের মাঝে আকাশ সম মায়া নিয়ে ঘুরত ছেলেটা। তার আচরণ ছিল মুগ্ধ হওয়ার মতো। এই যে তন্ময় হুট করে মারা গেল, তারপর কিভাবে যেন একের পর এক বিপদ এসে জুটল মেহদিসার কাঁধে। বন্ধ হলো তার পড়াশোনা, মাটি চাপা পড়ল তার স্বপ্ন। মেহদিসা বাড়ি যাবে না? মাথা ঝাঁকালো মেহদিসা, উঠে দাঁড়ালো ব্যাগ হাতে। অতীতের পৃষ্ঠা বন্ধ করে রেখে দিল ধুলি জমা মনের কোণে পড়ে থাকা বাক্সটায়। আয়েশার দৃষ্টিপাত স্বাভাবিক নয়, সে চিন্তিত। তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার জন্য চিন্তিত। মেহদিসাকে তার বেশ ভালো লাগে। মেয়েটা কি সুন্দর করে যে কথা বলে, শুধুমাত্র এই চমৎকার ভঙ্গিতে কথা বলা আর বাবা মা বাদে নিজের ছোট্ট জীবনটার খুঁটি ধরে কিভাবে সামনে অকপটেভাবে এগিয়ে নিয়ে যাওয়া, এই দুটো জিনিস কতটা দারুণভাবে যে পারেন তা গহীন মনে চিন্তা না করলে বোঝাই যাবে না। তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত মেহদিসা? কণ্ঠে দুশ্চিন্তা বাড়ল আয়েশার নম্র হাতটা আঁকড়ে ধরে সামনে এগোতে এগোতে কিয়ত হাসল মেহদিসা, মাথা নাড়ালো, যার অর্থ না। তবে আয়েশার সন্দেহের বড় পাহাড়ি ক্ষুদ্র প্রতিক্রিয়ার কিছুতেই গল না। সে পুনরায় প্রশ্ন করল, তোমাকে এদিন খুব টেন্স দেখায়। তোমাকে আজকাল দেখে মনে হয় যেন কত দুশ্চিন্তা মাথা নিয়ে ঘুরছো। কোনো সমস্যা হলে আমায় বলতে পারো। মেহদিসা মৃদু কণ্ঠে জবাব দিল, তেমন কিছুই না আয়শা, ওই টাকা পয়সার হিসেব করছিলাম আর কি।
এই টাকায় আসলে আজকের যুগে সংসার চালানো কষ্টকর। সব কিছু ঠিকভাবে সামলে উঠতে বেগ পেতে হচ্ছে। জিনিসপত্রের দাম এতটা বেশি যা বলার বাইরে। আমার মতো নিম্নবিত্তের খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে এই অল্প টাকায় জীবন পরিচালনা করা। আয়সা দীর্ঘশ্বাস ফেলল, ঘন ঘন মাথা নাড়ল। নতমস্তকে সে মেঝেতে তাকিয়ে হাঁটছে। তার স্বাভাবিক মুখশ্রীতে হুট করে ফুটে উঠল আশঙ্কা। এটা নিয়ে চিন্তা আমারও হচ্ছে। দেশে তো এখন দুর্ভিক্ষ চলছে, তাই দ্রব্যমূল্যের দাম অতটা বেশি। চিন্তা করো না, দুর্ভিক্ষ কেটে গেলে এই অস্বাভাবিক পরিস্থিতি শান্ত হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তারা দুজন রাস্তায় নেমে এলো। হেঁটেই যাবে। দেশে দুর্ভিক্ষা শুরু হওয়ার পর থেকে স্বাভাবিক জীবন চালনা করা দুষ্কর হয়ে পড়েছে। টাকা বাঁচাতে এখন অনেকে গণ্যমান্য ব্যক্তিরাও পথ হেঁটে নিজ গন্তব্যে পৌঁছায়। মেহেতিশা, একটু দাঁড়ান। দূর থেকে চেঁচালো কেউ। মেহতিশা আয়েশা দুজনেই ফিরে তাকালো। সারদাস সাইকেলে দ্রুত গতিতে চালিয়ে দিকে আসছে। সারদাসকে এই অসময়ে এখানে দেখে মেহতিশা ভীষণ বিরক্ত। অধযুগল প্রসারিত করে চকারন্ত শব্দ বেরিয়ে এলো তার। অন্যদিকে আয়েশা নির্বাক বিমূর্ত। উত্তেজনার বশে মেহতিশার ডান হাতটা খাপড়ে ধরে সে বিড়বিড়িয়ে পড়ল। আরে ইনি সাতরাজ শাহরিয়ার না মেহেতিশা? মেহতিশা উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো। তুমি চেনো এনাকে? চিনব না কেন, বাংলাদেশের বিখ্যাত খ্যাতিমান ফটোগ্রাফের মধ্যে একজন। কয়েকদিন আগে তো পুরো বিশ্বের মধ্যে যখন ফটো কন্টেন্ট প্রতিযোগিতা হলো তখন তিনি প্রথম হয়েছিলেন। সারদাজের সাথে মেহতিশার দেখা সাক্ষাৎ নেই 1 মাস যাবৎ। ওই যে সেদিন চট্টগ্রাম থেকে এলো সকল ঝুট ঝামেলা শেষ করে, তারপর থেকেই এই ব্যক্তি উধাও। মেহতিশা অবশ্য স্বস্তি পেয়েছিল সারদাজের নিরুদ্দেশ হতে, তবে অন্তরালে কোথাও না কোথাও সে অসন্তুষ্ট ছিল। সারদাজ কোথায় গেল হুট করে? আগে তো মেহজার সাথে দেখা করার চক্করে সপ্তাহে একবার প্রায়ই আসতো। সাহারিয়া ভিলাতেও ছিল না ও। সাবিনা খালার থেকে জানা গেছে সারদার সব কিছু তার ভাই দুটোর নামে করে দিয়ে চলে গেছে সাহরিয়ার ভিলা ছেড়ে। আজ এতদিন পর সারদাজের দর্শন আর মাঝে উধাও হওয়ার কারণটা মেহতিশা পুছল। সারদাজ তার সাথে দেখা করবেই বা কী করে? সে তো গিয়েছিল নিউ ইয়র্কে। জলদি সাইকেলের পিছনে উঠে বসুন মেহেতিশা। মেহতিশা যার পরানি কপাল কুঁচকালো, সূক্ষ্ম ভাঁজ ফেলল ললার চুড়ে, বলে উঠল। কেন? প্রয়োজন আছে বলেই বলছি, উঠে বসুন এখন। আপনাকে নিয়ে গুরুত্বপূর্ণ এক কাজে যেতে হবে। কি কাজ তা নির্দিষ্ট করে না বললে আমি যাব না কিছুতেই। সারদাস ভয়াবহ বিরক্ত হলো। অতিষ্ঠ বৃতৃষ্ণা ভাব তার চেহারায় দেখা দিল। ডান হাতে 2 আঙ্গুল দিয়ে কপাল ঘষতে ঘষতে ভাবল, মেয়েটা এত প্রশ্ন করে কেন? তার উপর কি বিশ্বাস নেই? সে কি আর ওকে মেরে ফেলতে নিয়ে যাচ্ছে নাকি? আশ্চর্য। এখন কি মাস চলছে? মার্চ মাস। আজ কত তারিখ মনে আছে তো? মনে না থাকলে ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আজ 17 তারিখ আর পরশু শুনানির চূড়ান্ত দিন। আপনাকে র‍্যাব 7-এর অফিসে যেতে হবে জরুরি প্রয়োজনে। তারিখটা মনে করে চোখ মুদে দিল মেহতিশা। সে কি দিন ভুলো মনে হয়ে যাচ্ছে না? এই যে সাকিব আজ সকালেও তাকে ফোন দিয়ে তলব করেছিল র‍্যাব অফিসে, আরও কি উত্তর দিয়েছিল 5টা বাজে পৌঁছে যাবে, অথচ এখন বাজে সন্ধ্যা 7টা। এতটা বেখেয়ালে তো ছিল না মেহতিশা। হচ্ছেটা কি তবে? আয়েশা নির্লিপ্ত, নতমস্তকে সে। দুজনের কথাবার্তা মৌনরূপে কেবল শুনে যাচ্ছিল, তবে ক্ষণে ক্ষণে মৌন থাকা ধৈর্যটা বেগে গুড়িয়ে আসতে চাইছিল কৌতূহলে। তার নির্লিপ্ততা চুরমার হলো। বেগে প্রশ্ন করল, অফিসে তোমার কি কাজ মেহেতিশা? তোমাকে আমি কাল বলবো সব, আজ যেতে হবে, সময় নেই। নির্বাক আয়েশাকে হাত দিয়ে বিদায় জানানো শেষে মেহতিশা চড়ে বসলো সাইকেলে। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সে চেপে ধরল সাইকেলের সিটের একাংশ। সারদাস মিষ্টি হেসে আয়েশাকে বাই বলে টান দিল সাইকেলে। পরন্ত সায়ানের আধো আধো রশ্মিতেই নির্বাক আয়েশা মিলিয়ে গেল লাহময়। দৃষ্টি সরালো মেহতিশা। দেহে প্রাণ থাকতে সে কখনোই ঘাটতারা ছেলেটার সাইকেলে উঠত না, তবে এখন যে হাত শূন্য, শরীর দুর্বল, হেঁটে যেতে সায় দিচ্ছে না মস্তিষ্ক। কখনো নিজের স্বার্থে পৃথিবীর সব থেকে অপছন্দীয় কাজগুলো করতে হয় আমাদের। সাইকেল চলছে ধীর গতিতে।
মৃদুমন্দ হাওয়া তোড়ে মেহদিসার চুলগুলো উঠছে, তখন শূন্য। ঘাড় বাঁকিয়ে একবার মেহদিসাকে দেখলো সাত্তার, পরক্ষণেই মন দিল সামনে। খোলা চুল বন্ধ, নেত্র যুগল, সাথে অধর কোণে মৃদু হাসি। এই তিনটে সাধারণ জিনিস তার বুকে কেমন কম্পন ধরিয়ে দিল। নিউ ইয়র্কে থাকাকালীন এই মেয়েটা তাকে বেশ চালিয়েছে, যন্ত্রণা দিয়েছে। সাত্তার জানে তার সাথে এক অঘটন ঘটে গেছে। সে অঘটন তার তিল তিল করে গড়া শক্তপোক্ত মনটাকে ভেঙে চুড়ে খান খান করে ফেলেছে, তাকে বানিয়ে দিয়েছে অবিনস্ত। সাত্তারের ঠোঁট দুটো কাঁপছে। ও কাঁপা ঠোঁটে নিম্ন স্বরে বিড়বিড়িয়ে পড়ল, আমার বিষণ্ণ শহরে আপনাকে স্বাগতম বিষণ্ণ কন্যা। তোমার জন্যে আমি আর্মির চাকরি ছেড়ে র্যাবে এসেছি প্রান্তিকা। আর কি চাও তুমি? র্যাবের চাকরি ছাড়লেই আমার মায়ের চিকিৎসাও বন্ধ হয়ে যাবে। তুমি খুব ভালো করেই জানো আমি 19 বছর বয়সে আর্মিতে এসেছি। ইন্টার পাস করা ছেলে আমি। এখন র্যাবের চাকরি ছাড়লে আমি ঠিক কোথায় চাকরি পাবো বলতে পারো? রুড়ো গলা, নিস্তব্ধ কামরাটা আচেনা কাছড়ে পড়া হুঙ্কারে কেঁপে উঠল, যেন কেঁপে উঠল প্রান্তিকাও। সাকিবের লাল লাল চোখ দুটোতে চেয়ে তার বুকে ভীতির কম্পন উঠল। সাকিবকে স্বাভাবিক লাগছে না। অবশ্য স্বাভাবিক লাগারই বা কথা কি? প্রান্তিকা মিনমিন করে নিজের অসহায়ত্ব তুলে ধরার চেষ্টা করলো সাকিবের নিকট। আমি এখন কি করব বলো তো? বাবা বেঁকে বসেছেন, ডিফেন্সে জব করা কোনো ছেলের সাথে বিয়ে দেবেন না। তোমাকে বাবা বলেছে চাকরি খুঁজে দিবে তো। পুনরায় গর্জে উঠল সাকিব। চাকরি খুঁজে দিবে? কিসের চাকরি দিবে জানো? পিউনের। আমাকে হেনস্থা করার একটা উপায়ও এই লোক ছাড়ে না। তোমার বাবাকে এদিক থেকে তুমি না চিনলেও আমি খুব ভালো করেই চিনি। তো এখন কি করতে চাচ্ছ তুমি? সাকিব চুপ রইল কিয়ৎক্ষণ, অতপর অধৈর্যরা প্রসারিত করে বলে দিল নিষ্ঠুর কিছু কথা। যেভাবে 3 শব্দের মধ্যে আমরা নতুন জীবন শুরু করেছিলাম, ঠিক সেভাবে 3 শব্দের মধ্যে না হয় আমাদের পথ চলা শেষ হোক। আমি কিছুতেই চাকরি ছাড়বো না প্রান্তিকা। একবার স্যাক্রিফাইস করেছি, আর সম্ভব না। তোমার বাবা যে তোমাকে আমার হাতে দিবে না তা খুব ভালোভাবেই বুঝে গিয়েছি আমি। প্রান্তিকা ক্রিং কর্তব্য বিমূঢ়। সে টলমল চোখে বিমূর্ত হয়ে চেয়ে রইল কেবল সাকিবের পানে। নাতিশীতোষ্ণ আবহাওয়া, গরম কফির কাপ থেকে বাষ্প উড়ে সমীরে মিলিয়ে যাচ্ছে। নৈশব্দে রাজ্য এখন ব্যস্ততম। অফিস কক্ষটা ঘড়ির টিকটিক শব্দ কানে বিশ্রীভাবে এসে লাগলো। হাত বাড়িয়ে গরম কাপটা হাতে তুলে নিল সার্থাল। স্থির মূর্তির মতো বসে থাকা সাকিবকে দেখতে দেখতে কাপে ঠোঁট ছোঁয়ালো। বিরক্তিতে তার অন্তরালে এখন বিছিয়ে রয়েছে। সাকিব যদিও তার বড় গুরুজন হয়, তবুও ইচ্ছে করছে এই গর্দভ ছেলেটাকেই চটপট কয়েকটা চর লাগাতে। স্বেচ্ছায় ভুল করা শেষে সে ভুল সমাধান না করে এভাবে মূর্তির মতো বসে থাকার কি কোনো মানে হয়? ভাই, তোমার যদি স্ট্যাচু সাজার এতটা ইচ্ছে থাকে তাহলে বাহিরে গিয়ে এভাবে স্ট্যাচু হয়ে বসে থাকো। দেখা যেতে পারে মানুষ তোমাকে পাগল টাগল ভেবে 2-4টা টাকা ভিক্ষাও দিয়ে যেতে পারে। এখানে বসে তো লাভ নেই। আমার পকেট এমনিতে খালি। তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া হিসেবে ভিক্ষা তো আর দিতে পারছি না। সাকিব রুষ্ট দৃষ্টে চাইল। হাতের কাপটা টেবিলে রেখে সার্থার সাকিবের মুখাবয়ব দেখল। তারপর সে হাসল মৃদু আড়ালে, গলা ছেড়ে বলে উঠল, এভাবে তাকাচ্ছ কেন? আমার পকেট সত্যিই ফাঁকা ভাই, না হলে অবশ্যই তোমাকে সাহায্য করার চেষ্টা করতাম। তবে যদি তোমার এতটাই ইচ্ছে থাকে আমার থেকে সাহায্য নেয়ার, তাহলে 2 টাকা দিতে পারি। নিবে নাকি? তুই কি তোর ফালতু কথাবার্তা বন্ধ করবি নাকি কানের নিচে লাগাবো চর? সাকিব হুঙ্কার দিয়ে উঠল। দুপাশে মাথা নাড়ল সার্থার, ঠোঁট দিয়ে অদ্ভুত দুটো শব্দ করলো, হঠাৎ কণ্ঠে শুধালো, তোমার এই ঢং আমি মানতে পারছি না ভাই, সিরিয়াসলি। মানে নিজে ভুল করলা, এখন রাগ ঝাড়ছো আমার উপর? সাকিব দাঁতে দাঁত চেপে বলল, রাগ জারছি না আমি, জাস্ট তোর ফালতু কথার লাগাম টানতে বলছি। সার্থার তার নজর এড়িয়ে দিল কাঁচের ওপাশে। কিয়ৎ দূরে মেহদিসা বসে চেয়ারে, তার সামনে এক বয়স্ক অফিসার। কিছু প্রশ্ন করা হচ্ছে মেহদিসাকে। তার উত্তর তোতা পাখির মতো ফটফট করে দিয়ে যাচ্ছে সে। আশেপাশে কোনো দিকে তার ধ্যান নেই। সার্থার সেদিকে নজর রুখে বলল, দোষটা তোমার ভাই, তোমার। অন্ততপক্ষে এই মুহূর্তে নারীর মন তুলোর মতো কোমল হয়। তুমি এই কোমল মনে আঘাত দিয়েছ। কি দরকার ছিল
প্রান্তিকা আপুকে তালাকের কথা বলার কষ্টটা এখন কে পাচ্ছে বেশি? তুমিই তো। আপুকে কষ্ট দিয়ে কষ্ট পাচ্ছ, তালাকের কথা বলে কষ্ট পাচ্ছ। অযথা এমন কথা বলো কেন যাতে নিজেকে কষ্ট পেতে হয়? রাগ নিয়ন্ত্রণ করো ভাইয়া, তুমি ডিফেন্সে জব করো। এত রাগ নিয়ে এই চাকরিতে টিকবে কি করে? সাকিব তার ছেলের হাসি দিল, ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, আমার দোষটাই দেখিস। প্রান্তিকার বাবা, উনি তো দুধে দোয়া তুলসী পাতা, তাই না? অতিরিক্ত করছেন উনি। ইচ্ছে করে রেবে এনে স্পেশাল আপ্যায়ন করি। আরে ওই মীর জাফর লোকের কথা বাদ দাও তো। নিজের স্বার্থের জন্য এখন মেয়ের সুখে থাকাটা নষ্ট করার জন্য মরিয়া হয়ে উঠেছে। মীর জাফর চলে গেছে ঠিকই, কিন্তু নিজের বংশধরকে পৃথিবীতে রেখে গিয়েছে। হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করলো সারতাজ। সাকিব মাথায় চেপে চেয়ারে গা এলিয়ে দিল। তার অনুশোচনা হচ্ছে, প্রান্তিকার সাথে একটু বেশি রেগে গিয়েছিল। এতদিনে ধৈর্যের পাহাড়টা আজ কিভাবে যেন ভেঙে গেল। প্রত্যেকটা কঠিন মুহূর্তে সে সামলাতে পারদর্শী ছিল, অথচ আজ যেন লাহময় সে অন্য এক সাকিবে রূপান্তরিত হয়েছিল অবিনস্ত। ফুটপাতে এক আহত বিড়াল আর্তনাদ করছে। ঝড়ের গতিতে সাইকেল চললেও সেই আহত বিড়ালের আর্তনাদ সারতাজের কর্ণগোচর হলো না। ঝট করে ব্রেক মারল। মেহতিশা তৎক্ষণাৎ মুখ থুবড়িয়ে বাড়ি খেল সারতাজের পিঠে। সাইকেল থেকে নেমে সারতাজ ব্যস্ত হয়ে উঠল। ব্যথা পেয়েছেন মেহতিশা? সারতাজের দেহের গড়ন বর্তমানে কিছুটা রোগাটে বলা চলে। হাড্ডি ব্যতীত কিছুই নেই শরীরে। সেই হাড্ডিসার পিঠে থুবড়ে পড়ে মেহতিশা ভালোই চোট পেয়েছে। ব্যথা দরুন অক্ষিগুলোকে অশ্রুকণা এসে ভিড় জমিয়েছে। ব্যথা চেপে রেখে তেতে উঠল মেহতিশা। সাইকেল চালাতে পারেন না তো চালান কেন? কোথায় কখন কিভাবে ব্রেক করতে হয় সেটাও জানা নেই। সারতাজ অন্তঃকরণে দুঃখ বোধ করল, তবে বাহিরে সে নিজের ঠাঁট বজায় রেখে বলল, সাইকেল আমি ভালোই চালাতে পারি। কোথায় কখন কিভাবে ব্রেক কষতে হয় তাও জানি আমি। এখানে কিন্তু দোষটা আপনার। বুঝে শুনে ধ্যান রেখে শক্ত হয়ে বসা উচিত ছিল। কখন কি হয় সেটা তো আর বলা যায় না। নিরুত্তর নিশ্চুপ মেহতিশা ঘুরে দাঁড়িয়ে চোখ মুদে দিল তার অক্ষিপটে। ঝট করে ভেসে উঠল মা বাবার চেহারা। কতটা বাজেভাবে থেতলে গিয়েছিল তাদের দুজনের চেহারার সড়ক দুর্ঘটনা তা মনে করে শিউরে উঠল একবার দুবার। সারতাজ আহত বিড়াল ছানার কাছে এসেছে। ও হাত বাড়িয়ে কোলে তুলল বিড়ালটাকে। ততক্ষণে এগিয়ে এসেছে মেহতিশাও। বিড়ালটাকে খেয়াল করলে আঁতকে উঠে বলল, ও তো অনেক ব্যথা পেয়েছে। হ্যাঁ, ওকে হাসপাতালে নিতে হবে। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? জলদি চলুন। তাড়া দিল মেহতিশা। সারতাজ মাথা তুলল, প্রশ্ন করে বসল, আপনার দেরি হয়ে যাচ্ছে না? আপনাকে আগে বাসায় দিয়ে আসি। পাগল নাকি? বাসায় দিতে গেলে বাচ্চাটা বাঁচবে নাকি? জলদি চলুন। প্রাথমিক চিকিৎসা শেষে বিড়ালটিকে আনা হলো মেহতিশার বাসায়। সারতাজ রাখতে চাইলেও তা সম্ভব নয়, কারণ তার অ্যাপার্টমেন্ট ক্যাট নট অ্যালাউড সাইনবোর্ডটা একদম তার ফ্ল্যাটের সামনে টানিয়ে দেয়া। শুধুমাত্র তার ফ্ল্যাট নয়, অ্যাপার্টমেন্টের প্রতিটা ফ্ল্যাটের সামনেই একই লেখা রয়েছে। বাড়ির মালিকের বিড়াল অত্যন্ত অপছন্দের, তাই তিনি এ কাজ করে রেখেছেন। বিড়ালের নাম কি রাখবে আপা? মেহাজার চঞ্চল কলা। সারতাজ মেহতিশা দুজন ভাবল কিছুক্ষণ। কিয়ৎপর দুজন একসঙ্গে বলে উঠল, নীলি। মেহজান চোখ বড় বড় করে তাকালো, জিজ্ঞেস করলো, একসাথে বলতে কিভাবে? তোমরা কি ওর নাম আগে থেকে ঠিক করে রেখেছিলে? দুজন মেহজার থেকে দৃষ্টি সরিয়ে একে অপরের মাঝে দৃষ্টি বিনিময় করল। তাদের দৃষ্টে ঝরল অপ্রস্তুত ভাব। না, কিভাবে যেন কাকতালীয়ভাবে মিলে গেছে। আমরা আগে থেকে নাম ঠিক করিনি। মেহতিশা জবাব দিল নিম্ন স্বরে। সারতাজ উঠে দাঁড়াল। হাত ঘড়িতে সময় দেখে অস্থির হয়ে উঠল। 10টার বেশি বাজে, আর সে কিনা এখনো বেকুবের মতো মেহতিশার বাসায় পড়ে আছে। অস্বস্তিতে গাঁট হলো অন্তরাল। তাড়া দিয়ে পড়ল, মেহতিশা, যেতে হবে আমাকে। আসুন, গেট বন্ধ এখন। আমি চাবি নিয়ে আসছি। নিচে নেমে এলো দ্রুত সারতাজ। মেহতিশা এলো বাদের চাবি হাতে। তালা খুলে সরে দাঁড়ালো। সারতাজ বেরিয়ে গেল লাহমায়। জায়গাটা ছাড়ার পূর্বে ও নিম্নস্বরে জিজ্ঞেস করল, আপনাকে তো কালই চট্টগ্রাম যেতে হবে, একা যেতে পারবেন? কেন পারবো না? এতদিন বুঝি আমার চলাচলের সময় আমার ভূত সঙ্গ দিত, যে এখন বলছেন একা যেতে পারবো কিনা? মেহতিশার কাটকাট গলা। সারতাজ হতাশ কণ্ঠে বলল,
আপনার তেরামো কখনোই যাবে না। যাই হোক, হ্যাভ এ সেফ জার্নি। কথা রীতি টেনে পেছন ফিরল সারদাত। অমনি পেছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে দেখে সে ওপর ঝড় হচ্ছে, গ্রীষ্মের তাণ্ডব তোলা ঝড়। দুলি ঝড়ে চারিপাশে ধুলোয় আচ্ছাদিত। বজ্রপাতের গর্জন শোনা গেলেও বৃষ্টির দেখা নেই। কালশিটে অন্তরিকে মেঘাচ্ছন্ন, মেঘেদের আড়ালে ঘাপটি মেরে বসে রূপবতী চন্দ্রা। অদূরে এক পশলা স্নিগ্ধ কোমল বৃষ্টি হাত নাড়িয়ে জানান দিচ্ছে তার আগমনী বার্তা। ব্যস্ত সড়ক ধরে মানুষেরা ছোটাছুটি আরম্ভ করেছে ইতিমধ্যে। এত সব ব্যস্ত মানুষের মাঝে কেবল স্থিরচিত্তে ব্রিজের রেলিংয়ের ওপর বসে রয়েছে দুজন মানুষ, সারতাজ আর তার ঠিক পাশে তার আদরের ছোট ভাই সারাফ। পায়ের এই হাল কেন সারাফ? কণ্ঠনালী কম্পমান সারতাজের। সারাফ চুপটি করে তাকিয়েছিল ঢেউতোলা পানির দিকে। সারতাজের প্রশ্ন শুনে সে তার পায়ের দিকে তাকালো। তার বাম পাটা নেই, হাঁটু থেকে কেটে ফেলা হয়েছে। জমে যাওয়া কণ্ঠে সে আওড়ালো, কেটে ফেলেছে ভাই, ইনফেকশন হয়ে গেছিল তাই। সারতাজ সারাফের মুখোমুখি হয়ে বসলো। তার চোখ দুটো কেমন লাল হয়ে আছে। অকি কটরে জলের উপস্থিতি হয়েছে সেই কখন। কেবল তার অনুমতি না পেয়ে গাল বেয়ে গড়িয়ে পড়ছে না। ঠোঁট কাঁপলেও সারতাজের। আশ্চর্য তো, তার দেহের এহেন কাঁপুনি কেন বন্ধ হচ্ছে না? সে কেন স্বাভাবিক হতে পারছে না? বক্ষ মাজারে এমন উথাল পাতাল ঝড় বওয়া কেন থামছে না? তুই কাইন্ডলি আমাকে সব খুলে বলবি সারাফ? এমন থম মেরে বসে আছিস কেন? আর তুই একা এসেছিস দেশে? শাহিন কোথায়? ও ভালো আছে তো? সারাফ মরা গলায় শুধালো, ও ভালো আছে ভাই, ও আসেনি আমার সাথে। আমার মতো বেইমানের সাথে অবশ্য আসার কথাও না। শাহিনের সাথে আমার যোগাযোগ বন্ধ কয়েকদিন, যেদিন থেকে আমার সম্পত্তির উপর লোক জাগলো। তোমার ভালোবাসা ভুলে আমি সম্পত্তির লোভে অন্ধ হয়ে গেলাম। সেদিন থেকে শাহিন আমার সাথে একটা কথাও বলে না, দেখতে আসে না। আমার যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কোনোরকম জান হাতে বেঁচে গেলাম, কিন্তু ইনফেকশন হওয়ার জন্য আমার বাম পাটা একদম শেষ হয়ে গেল ভাই। আমি পঙ্গু হলাম জীবনের জন্য। ঈশিতা আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে ভাই। শাহিনকে ফোন করে এতবার একটুখানি আসতে বললাম, ও এলো না ভাই। লোভ পাপে মৃত্যু। লোভের জন্য আমার লাইফটা বরবাদ হয়ে গেল ভাই। আমি তোমার উপর যে অবিচার নিষ্ঠুরতা করেছি, প্রকৃতিতে তা আমায় শুধু আসলে ফিরিয়ে দিল। আমায় মাফ করো ভাই, আমায় মাফ করে দাও, নাহলে আমি বাঁচবো না। সড়কে অবাধে ছুটে চলা মানুষের মাঝে কিছু মানুষ থামলেও আচানক কান্নার শব্দ শুনে তারা ফ্যাল করে তাকালো ব্রিজের দিকে। দেখলো একটা বাম্পাহীন ছেলে হাউমাউ করে কাঁদছে, আর একটা ছেলে কাঁধে ঝাপটে ধরে। ঝড় হলেও বাঙালির কৌতূহল দমল না। তারা এগিয়ে এলো, গুনগুনিয়ে কিছু বলল নিজেদের মতে। কেউ কিছু প্রশ্ন করতে নিবে, অমনি সারতাজকে দেখে তারা সবাই ভীষণ চমকে গেল। শুরু হলো হুড়োহুড়ি। সবাই এক প্রকার ধৈর্য ফেলে চেঁচিয়ে উঠল, আরে সারতাজ শাহরিয়ার স্যার, একটা সেলফি নিব আপনার সাথে। স্যার একটু নেমে আসবেন আপনি? সারতাজের নাম শুনে ভিড় ঠেলে ছুটে এলো একদল উৎসুক তরুণী। সারতাজকে দেখে তারা হাঁ করে বিস্ময় প্রকাশ করলো। তাদের মধ্যে হতে একজন দৌড়ে সে সারতাজের গা ঘেঁষে দাঁড়ালো। স্যার আপনার অনেক বড় ফ্যান আমি, একটা অটোগ্রাফ দিবেন প্লিজ? উত্তেজনা বিস্ময়ের প্রকোপ এগিয়ে আসা একদল মানুষ বেমালুম ভুলে বসলো তারা আসলে কেন এগিয়ে এসেছিল। তাদের পাশে যে একটা ছেলে অসহায় আর্তনাদ করে কাঁদছে, ওদিকে তাদের ধ্যান জ্ঞান বিন্দু পরিমাণ নেই। চলমান পরিস্থিতি দেখে প্রথমবার জনসমুখে চটে গেল সারতাজ। খেকে উঠে বলল, এখানে যে একজন কাঁদছে তা কি আপনাদের চোখে পড়েনি? এই ব্যক্তিটার কি হয়েছে, কেন কাঁদছে তা না জিজ্ঞেস করে আপনারা পড়ে আছেন অটোগ্রাফ সেলফি নিয়ে। আমাদের মনুষ্যত্ব বোধ কি তবে আজ এতটাই নিচে নেমে গেল? মৌমাছি ঝাঁকের মতো গুনগুন চলছিল এতক্ষণ জনসম্মুখে। সকলে লাহমায় সারতাজের কথা শুনে চুপসে গেল। কয়েকজন লজ্জায় জায়গাটা ছেড়ে চলে গেল চুপি সারে। সারতাজের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা মেয়ে দুটো চট করে দূরে সরল। ইতস্ততভাবে মুখশ্রীতে ফুটিয়ে তারা চট করে কেটে পড়ল। সারতাজ আশেপাশে আর ধ্যান দিল না। সে সারাফকে আলগোছে রেলিং থেকে নামতে সাহায্য করলো। আশেপাশে তাকে একটা খালি রিক্সা ডাক দিল। রিক্সায় চড়ে দুজনে ক্ষণিকের মাঝে স্থানটা ছেড়ে পাড়ি দিল বহু দূরে। সারা পুরো ঘটনা প্রতিক্রিয়াহীন ছিল।
এখনও আছে। কান্না তার থেমে গেছে বেশ আগে। সে এখন কেবল পাথরের ন্যায় বসে রয়েছে। সারতাজের ভাই দিকে তাকালো। সারাফের মুখাবয়ব দেখে বুক চিরে বেরিয়ে এলো তার তপ্ত শ্বাস। ও তো সারাফের ওপর একটু রাগ করেনি। সারাফের ব্যবহারে কষ্ট পেলেও তা তো প্রকাশ করেনি। আল্লাহ তাআলার নিকটে তো কোনো অভিযোগ করেনি। তবুও তার ভাইকে এতটা কষ্ট পেতে হলো কেন? পা নামিয়ে বসে ছেলে। প্রান্তিকার বাবা পলাশ হাসান ধমকে উঠলেন। নেত্রে তার তেজি ভাব। হেলদোল দেখা গেল না সাকিবের মাঝে। সে পূর্বের মতোই পায়ের উপর পা তুলে ফোনে কথা বলায় ব্যস্ত। পলাশের উঁচু গলা শুনে ও ঠোঁটে আঙুল দিয়ে তাকে চুপ করতে বলল। রাগে দাঁত কিড়মিড় করে তাকালেন পলাশ। সাকিব ফোনটা কাটলো, বলল, এত চেঁচান কেন আঙ্কেল? এ বয়সে এত জোর গলায় কথা বলা উচিত না। আর নামালো সাকিব। ন্যূনতম ম্যানার্স শেখায়নি তোমার বাবা মা? বড়দের সামনে কিভাবে চলাফেরা করতে হয় তা জানো না? জানি, গুরুজনদের সম্মান করতে শিখেছি। আমার বাবা মা কিন্তু মীর জাফরদের মতো সম্মান করতে শিখায়নি, তাদের শাস্তি দিতে শিখিয়েছে। শীতল গলায় জবাব সাকিবের। পলাশ অতি উত্তেজনায় উঠে দাঁড়ালেন। পুনরায় ধমকে উঠলেন। তোমার সাহস তো কম না? তুমি আমাকে মীর জাফর বলছো? কত বড় বেয়াদব ছেলে! বের হও আমার বাসা থেকে, বের হও বলছি। সাকিব উঠে দাঁড়ালো। পলাশের হাত চেপে ধরে তাকে সোফায় বসালো। শীতল গলায় শুধালো, আঙ্কেল, বললাম না এ বয়সে এভাবে রেগে চেঁচানো ভালো না। আপনার স্বাস্থ্যের জন্য একটা ঠিক না। দেখা যাবে হার্ট অ্যাটাক করে নেটওয়ার্কের বাইরে চলে যাবেন। আমার আর প্রান্তিকার বাচ্চাকে না দেখে আমি আপনাকে কিভাবে মরে যেতে দেই বলুন তো? পলাশ হাঁ করে রইলেন। হয়তো ভাবছেন কত বড় বেয়াদব ছেলে সাকিব, মুখের ওপর কি উদ্ভট কথা বলে দিচ্ছে অনায়াসে। পলাশের প্রতিক্রিয়া দেখে সাকিব মনে মনে একচোট হাসলো। সে দূরে সরে বসলো কিছুটা। পকেট থেকে বের করলো তার আর প্রান্তিকের বিয়ের রেজিস্ট্রি পেপার। সাদা কাগজে চোখ বুলিয়ে নিতে নিতেও ভাবলো, পলাশ হয়তো এই কাগজটা দেখে এবার সত্যি সত্যি হার্ট অ্যাটাক করে বসবেন। প্রান্তিকা ফ্যাচ ফ্যাচ শব্দ তুলে কাঁদছে। পাশে বসা সাকিব নিরুত্তাপ উদাসীন। সে গাড়ি চালাচ্ছে এক মনে। প্রান্তিকার পানে ধ্যান জ্ঞান দেওয়ার সময় তার নেই। একই গলি এই নিয়ে 20 বার চক্কর দিল সে। বিষয়টা খেয়াল করেনি প্রান্তিকা। কান্নার হিড়িং কমে আসতেই ও খেয়াল করলো ব্যাপারটা। তখনই কর্কশ গলায় চেঁচালো, কি সমস্যা তোমার? একই জায়গায় বারবার ফিরে আসছো কেন? আজ রাত কি রাস্তায় থাকতে চাও নাকি? সাকিব উদাস গলায় জবাব দিল, তো কি করব? তুমিই তো বললে আমার বাসায় যেতে চাও না, তাহলে আর কোথায় বা যাবা রাস্তা ছাড়া? প্রান্তিকা তেতে উঠল। আমি কখনোই তোমার বাড়ি যাব না সাকিব। তুমি আমাকে ধোকা দিয়েছো, কথা দিয়ে কথা রাখোনি। আই হেট ইউ। রাত বাড়ছে, সড়কে মানুষের চলাচল কমে এসছে। বিরান স্থানে গাড়ি চাপালো সাকিব। সিটবেল্ট খুলে ঝুঁকলো প্রান্তিকার প্রতি। তার দৃষ্টি অন্যরকম। সেই দৃষ্টির অর্থ পড়ে শিউরে উঠল প্রান্তিকা। দূরে সরতে চাইল, তবে তা হতে দিল না সাকিব। প্রান্তিকাকে সন্নিকটে এনে ফিস ফিস করে বলল, আমার বয়স কত হয়েছে জানো প্রান্তিকা? 34। বুড়ো হয়ে যাচ্ছি আমি। আমার কোনো চাহিদা নেই নাকি? শারীরিক মানসিক দুটোর চাহিদাই আছে। তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি এখন ক্লান্ত প্রায়। আর সম্ভব হচ্ছিল না। তাছাড়া বিয়ের কথাটা তো একদিন না একদিন তোমার বাবাকে জানাতেই হতো। তবে আজ কেন নয়? আই নিড ইউ প্রান্তিকা, আই নিড ইউ। এসি থাকা সত্ত্বেও পুরো দমে ঘামছে প্রান্তিকা। 2 হাত দিয়ে বল প্রয়োগ করেও সাকিবের একটু দূরে সরাতে চেষ্টা করলো। চেষ্টা বিফলে গেল তার। বলিষ্ঠ দেহে সাকিব তার হালকা ধাক্কায় বিন্দুমাত্র নড়ল না। ঠায় তার উপর ঝুঁকে রইল। তপ্ত শ্বাস ফেলিয়ে ফু দিল চোখে। চোখ মুদে নিল প্রান্তিকা। টের পেলেও তার অধর জোড়ায় একজোড়া তপ্ত ঠোঁট অধিপত্য বিস্তার করেছে। প্রান্তিকা কিয়ৎক্ষণের জন্য পিছের কথা বেমালুম ভুলে বসল। ভুলে গেল তার বাবা তিরস্কারের কথা, তাকে বাসা থেকে বের করে দেওয়ার কথা। আরও ভুলে গেল বাবা তাকেও বাড়িতে ফিরতে আজীবনের জন্য নিষেধ করে দিয়েছেন। আদালত চত্বরে মনমরা হয়ে বসে মেহতিশা। তার মুখশ্রী জুড়ে বিষণ্ণতার প্রলেপ। শুনে দৃষ্টি পেলে ভাবছিল কিছু। তখনই হুট করে কোথা থেকে যেন উদয় হলো সারতাজ। মেহতিশার মুখাবয়ব দেখে কেবল দীর্ঘশ্বাস ফেলল। নিঃশব্দে পাশে বসলো ও বলে উঠল, অযথা মন খারাপ করছেন মেহতিশা।
আপনি কি বাংলাদেশকে চেনেন না? এদেশের আইন কানুন সব ভুলে বসে আছেন নাকি? কোন বিচারটা এই দেশে সঠিকভাবে হয়েছে কিংবা জলদি হয়েছে? প্রত্যেকটা জটিল থেকে নর্মাল কেস এদেশে সলভ হতে লেগে যায় 20-30 বছর। হতাশ হচ্ছেন কেন আপনি? অ্যাটলিস্ট এটা ভেবে নিজেকে শান্ত করুন। অনেক এখন জেলে, ও আর অপকর্ম করতে পারছে না, লাক্সারি লাইফ লিড করতে পারছে না। জেলে থাকাটা অবশ্যই আনন্দের কিংবা শান্তির নয়, তাই না? শুনানির তারিখ পিছিয়েই পুনরায় এবার তারিখ পড়েছে প্রায় 3 মাস পর। অনেক যেন দিনকে দিন হাত ফসকে বেরিয়ে যাওয়ার সুযোগ খুঁজছে। এইভাবে তারিখ পেছোতে থাকলে অনেক নিশ্চয়ই তার আইনজীবীর মাধ্যমে জামিনে বেরিয়ে যাওয়ার চেষ্টাটুকু করবে এবং সফলও হতে পারবে। মেয়তিশা তপ্ত শ্বাস ফেল, আকাশে পূর্ণ দৃষ্টি ফেলে কেবল চুপ করে তাকিয়ে রইল। সে সারতাজের কথা শুনে নিজেকে শান্ত করতে পারছে না। আর তার সম্ভব কি? হ্যালো মেথিশা। মেয়তিশা চটপট সারতাজের পানে তাকালো, কপালে ভাঁজ ফেলল। ও খানিকটার আগত গলায় শুধালো,